ভাই, সংসার খরচ থেকে তোমাদের টাকাটা দিলুম, একটু তাড়াতাড়ি। মানে তারা আমাকে এমন আশ্বাস দিয়ে গেলেন যেন তারা বলতে চাইলেন এই যাবো আর আসবো, এইরকম একটা ব্যাপার। আজও তারা আসছেন না। বিপদগ্রস্ত মানুষের সাহায্য করা এক পরম ধর্ম, কিন্তু হঠাৎ করে আপনার আশেপাশে যদি এমন বিপদগ্রস্ত মানুষের সংখ্যা বেড়ে চলে, তবে আপনার তো চলা মুশকিল, দায় এড়ালেই ঝঞ্ঝাট। নমস্কার বন্ধুরা, আমার গল্প বলা কাজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের পড়ে শোনাব শ্রী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র রচিত ভদ্রতার ঝঞ্ঝাট। গল্পটি নেওয়া হয়েছে সেরা হাসির গল্প এই বইটি থেকে। শুরু হচ্ছে আজকের গল্প, ভদ্রতার ঝঞ্ঝাট। সংসারে আপনি প্রতিজ্ঞা করুন যে কারোর কোনো হাঙ্গামাতে আমি থাকবো না, গোলমালে যাব না, নির্বিবাদ হয়ে থাকবো। দেখবেন তা কিছুতেই পারবেন না। মানে আপনাকে তা পারতে দেবে না। লোকের স্বভাবই হচ্ছে অকারণে বিরক্ত করা। লোককে সেটা যদি বুঝিয়ে দেন যে আপনি খুব বিরক্ত হচ্ছেন, ভাবে ভাবে কিন্তু তা বোঝালে হবে না, আবার তা বলে বোঝাতে হবে, তবেই হবেন আপনি অতি বদলোক। আর যদি ভদ্রতার খাতিরে কিছু নাই বলেন, তবে এই আমার মতো সারা জন্ম মুখ বুজে পড়ে মার খান আর ঝঞ্ঝাট পোয়াতে থাকুন। এই আমার হয়েছে মশাই এক বিপদ। যত হয়ে এক পাশে পড়ে থাকতে চাই, তত বিরোধ বাড়ে। মানে আমি দেখলাম সমস্ত সংসার আমাকে নির্ঝঞ্ঝাটে থাকতে দেবে না বলে যেন প্রতিজ্ঞা করেছে। তবে একটা দিনের শুধু ব্যাপার শুনুন। সকালবেলা উঠে গেরস্থ লোক, একটু বাড়ির কাজকর্ম সারতে হয়, খুব ব্যস্ত। ঠিক সেই সময় এলেন এক পরিচিত বন্ধু আড্ডা দিতে। তিনি কিন্তু খুব ভালোভাবেই আমার অবস্থা জানেন। একটু পরে অফিস যেতে হবে, বাজারও করা বাকি, দোকান থেকে চাল ডালও আনবো। ঠিক সেই সময় তিনি এলেন আপ্যায়িত হতে। বসলেন তো আর ওঠার নাম নেই, কারণ তার যে তারা নেই। এদিকে দেখছেন যে আমি উসখুস করছি, কিন্তু ভদ্রতায় বাঁচছে বলতে যে মশাই আপনি একটু উঠুন। ও বাবা, তাতে তার ভারী বই গেল। আমি উসখুস করছি, অন্যমনস্ক হয়ে পড়ছি, আবার কখনো কখনো হুম করে কথার জবাব দিচ্ছি, তবুও বাবু নির্বিকার। শেষকালে বাধ্য হয়ে উঠে পড়লুম আর চক্ষু লজ্জার মাথা খেয়ে বেঁতো হাসি হেসে বলে উঠলুম, আচ্ছা আজ তবে উঠি মশাই, আবার আপিস যেতে হবে, বুঝলেন কিনা? ও বাবা, আপনার তাড়া আছে বুঝি? এই এতক্ষণে তিনি বুঝতে পারলেন যে আমার বড্ড তাড়া আছে। তাও কিন্তু আবার পূর্ণভাবে নয়, আংশিক। কারণ দণ্ডায়মান হয়ে তার আবার কথা চলল, সত্যি তো, তাহলে আর আপনাকে কি করে ধরে রাখবো? কিন্তু তবে একটা কথা, আমাদের ঘনশ্যাম আছে না, আরে ও পাড়ার ঘনশ্যাম, হ্যাঁ, ও ছেলেটা যে আজকাল কি করছে, অনেক দিন দেখা হয়নি। আবার আমাদের ওই সুরেনের মামি আছে না, ও তো বড্ড অসুখ। সেদিনকে অবশ্য ট্রামে দেখলাম, চেহারাটা বড্ড খারাপ হয়ে গেছে মশাই। ইত্যাদি ইত্যাদি। আমি তখন পায়ে পায়ে এগিয়ে বাড়ির ভেতর থেকে কয়েকটা জবাব ছাড়লুম, আর শেষকালে উত্তরই দিলাম না। শূন্য দরজার দিকে চেয়ে তিনি এতক্ষণে, আচ্ছা আজ চলি, হ্যাঁ, আর একদিন আসা যাবে।
তখন বেশ জমিয়ে বসে গল্প করবো, কেমন? এই বলে শেষ পর্যন্ত এগোলেন। বুঝুন আক্কেল, বলুন তবে এর প্রতিকার কি? এদিকে তো 8টা বেজে গেল, কখন রেশন আনবো, কখন বাজার করব, কোনো ঠিক ঠিকানা নেই। অতএব দ্রুত স্নান এবং তার থেকেও দ্রুত হেঁটে ট্রাম ডিপোয় গমন। ইচ্ছে করছিল একটু বসে বসে যাব, কিন্তু ও বাবা, সেখানে পৌঁছে দেখলুম সেই ইচ্ছাটা অফিসের টাইম কাবার হয়ে গেলে হয়তো পূরণ হতে পারে। সমস্ত সিট ভর্তি, সামনের সিটে কেবলমাত্র একজন হোমরা চোমরা ভদ্রলোক বসে আছেন। তার পাশে অবশ্য একটা খালি জায়গা ছিল, সেই খালি জায়গাটা দেখে বসলুম। পরে বুঝলুম কাজটা খুব একটা ভালো করিনি। কোম্পানি অবশ্য 2টো লোককে বসার জন্যই মাপ করে সিট তৈরি করেছিলেন, কিন্তু আমার পূর্ববর্তী আরোহী মহাশয়ের তা ইচ্ছা নয় বলে তিনি আগে থেকেই এক দখলদার হিসাবে 2টো বেঞ্চ জড়ো করে বসে আছেন। সোজা হয়ে বসলে যে পাশের লোকটার একটু সুবিধা হতে পারে, সেখানেই তার আপত্তি। কোনো রকমে ওখানে গিয়ে বসলুম। মনে করেছিলুম কেউ বোধহয় পাশে এসে বসলে ভদ্রলোক করুণা করে একটু সোজা হবেন, কিন্তু তার ভারী বই গেল। তিনি তো একেবারে অসাড়, ফলে আমার শরীরটা অর্ধেকটা শূন্যে ভেসে রইল, বাকিটুকু ওই 1 ইঞ্চি পরিমাণ জায়গা ঠেকানো। একবার একটু ভদ্রতার ইঙ্গিত জানানোর জন্য একটু মাত্র ঠেলা দিলুম। তিনি মিক্সচারের শিশি নাড়ার মতো নিজের শরীরটাকে কেমন একটা নেড়ে নিলেন, যেন জানালেন, এই যে তোমার কথা রেখেছি বাপু, এখন সরো তো, আর জ্বালিও না। যেভাবে তিনি বসেছিলেন দেখলে মনে হয় যেন ভদ্রলোক তার পিতৃদত্ত জমিদারিতে তাকিয়ায় হেলান দিয়ে একটু পরেই গড়গড়া টানবেন বোধ হয়। এ তো মহা মুশকিল, হঠাৎ উঠেই বা দাঁড়াই কি করে, বলি বা কি? একটা হাস্যকর অবস্থার মধ্যে নিজেকে ফেলে দেবার মতো প্রবৃত্তি আমার আর হলো না। ভদ্রতার খাতিরে কিছু বলতে না পেরে সমানে জিমন্যাস্টিকের কসরত করতে করতে একটা উড়ুর ওপর ভর দিয়ে এই ডিপো থেকে 5 মাইল, তারপর অফিসে এলো। কি ঝঞ্ঝাট বলুন তো মশাই! আমার একটা ফাউন্টেন পেন আছে, 5 বার সারিয়ে ওটা দিয়ে লিখছি। ঠিক একই সময় সবার ওই পেনটা দরকার, এবং আরও গুরুত্বপূর্ণ বিষয়, কলমটি যেহেতু অন্য মানুষের, তাই চাপ দিয়ে ওটা দিয়েই লেখা চাই সকলে। 2 দিন পরে চাপের চোটে সব একেবারে ঢলঢল হয়ে গেল। বাঙালির মুঠোর মধ্যে কি আর কিছু আঁটসাট থাকবার জো আছে? তা অত চাপ সইতে যাবে কেন? তা সব সময় কি আর লোককে বলা যায় যে মশাই একটু আলতো চাপ দিয়ে লিখুন না? কি ঝঞ্ঝাট বলুন তো! আবার যদি না দিই, লোকে তখন বলবে, যত সব, একবার দিলে কি ক্ষয়ে যাবে? কিন্তু ওই দিকে যে আমি দিতে দিতে ক্ষয়ে গেলুম, সেটা বুঝছেন কি? সিগারেট নামক বিষয়টা আজকাল গুরুজনেদের সামনেই খাওয়া ভালো, কারণ তারা তো আর চাইবেন না। কিন্তু বন্ধু বান্ধবদের সামনে কি আর প্যাকেট খোলার জো আছে? আড়ালে খুলে খেতে যান, তখনই শুনবেন, দেখি ভাই একটা। কেউ তো আবার তাও বলেন না, শুধুমাত্র 2টো আঙুল বাড়িয়ে দেন, মানে তাতে সিগারেটটা তুমি এইভাবে পরিয়ে দাও। বুঝুন তবে ব্যাপারটা। মাইনের টাকা নিয়ে সবে বাড়ি এসেছি, সেই সময় 3 জন মহা বিপদগ্রস্ত হয়ে আমার কাছেই ছুটে এলেন। এসে বললেন, কিছু টাকা যদি ধার দাও তবে খুব উপকার হয় আর কি। 3 দিনের মধ্যেই ফিরিয়ে দিয়ে যাব, কথা দিচ্ছি তোমায়। না যদি দিই তবে ভদ্রতায় বাঁধে, আর যদি দিই তবে বাড়িতে তো কুরুক্ষেত্র। চুপি চুপি টাকাটা দিয়ে বলে দিলুম, ভাই, সংসার খরচ থেকে তোমাদের টাকাটা দিলুম, এই
একটু তাড়াতাড়ি মানে তারা আমাকে এমন আশ্বাস দিয়ে গেলেন যেন তারা বলতে চাইলেন এই যাবো আর আসবো, এই রকম একটা ব্যাপার। আজও তারা আসছেন না। এদিকে আমি বসে আছি, প্রায় মাস 7 কেটে গেছে। গিন্নির সঙ্গে নানান গোলযোগ করে হিসাব আর কিছুতেই মিলছে না, শুধু ওই ঝঞ্ঝাট। সেদিন নতুন 2টো রেকর্ড কিনে নিয়ে এলুম। পাশের বাড়ির চক্রবর্তী মশাই সেগুলো শুনলেন, কাজেই তার বাড়িতেও সেগুলো শোনানো চাই। মেশিন, রেকর্ড, পিন সব সেই বাড়িতে চলে গেল। মাস 2 মধ্যেই অবশ্য ফিরে এলো, তাও আবার একদম নতুনভাবে। সমস্তটাই মনে করুন একেবারে প্লেন হয়ে গেছে। তার জন্য অবশ্য চক্রবর্তী মশাইয়ের বিন্দুমাত্র লজ্জার কারণ নেই, বরং চক্রবর্তী মশাই বললেন, নিন মশাই, আপনার যন্ত্রটা ফিরিয়ে নিন। ছেলে পেলেগুলো এত দুষ্টু হয়েছে না, 3 রাত চালিয়ে একবারে কান মাথা খেয়ে ফেললে। তাই আমি আজ এক প্রকার জোর করে টেনে নিয়ে এলুম। মানেটা দাঁড়ালো এই বিরক্তকর যন্ত্রটা যেন আমি তাকে মাথার দিব্যি দিয়ে তার ঘাড়ে চাপিয়ে দিয়েছিলাম। তিনি তাই তা আমার হাতে সমর্পণ করলেন। কিন্তু যখন তা সমর্পণ করলেন তখন প্রাণপণ চেষ্টা করেও তার কোনো আওয়াজ আর বার করা গেল না। এই যে আপনি যদি এখন বলেন, দাও কেন মশাই, খুব ভালো কথাই বললেন, কিন্তু আমায় যে ভদ্রতা রেখে সমাজের আর 5টা লোকের সাথে বাস করতে হবে, থাকলে না করি কিভাবে? এই জন্যই তো মনে করুন সম্প্রতি বই কেনা একেবারে ছেড়ে দিয়েছি। 181 জন বন্ধু বই কেনেন না, অন্যের থেকে চেয়ে পড়েন। আমি হলাম আহাম্মক, আমি সেগুলো কিনি, তারা পড়তে নিয়ে যান এবং পড়া শেষে বাড়িতে সেগুলো সাজিয়ে রেখে দেন। যারা আবার তাদের মধ্যে সমজদার লোক, তারা বইগুলো যে কত ভালো লেখা তা পড়াতে তাদের অন্যান্য বন্ধুদের কাছে চালান করে দেন। আমি তার বছরখানেক পর কোনো এক পুরনো বইয়ের দোকান থেকে আমারই নাম লেখা বই হাফ দামে কিনে নিয়ে আসি। যদি না দিই তবে বন্ধুত্ব থাকে না। মেয়েটি আমার গান শেখে, তার জন্য একটি হারমোনিয়াম কিনেছিলুম, কিন্তু সমস্ত পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের সেটা সুর এমন পছন্দ যে কেনা স্টক তা আমার বাড়িতে থাকে না, তাদের বাড়িতেই ঘোরে। একবারটি চাইলে তো আর মুখের ওপর না বলা যায় না, ফলে সেটার বর্তমান অবস্থা খুবই শোচনীয়। এখন সেটি থেকে বেলো করলে আর আওয়াজ বেরোয় না, বেরোয় কেবল একটা দীর্ঘশ্বাস। বলুন দেখি কি ঝঞ্ঝাট! আমি তবে করি কি? সকালবেলা কাগজ আসে, তা পাশের বাড়ির মিত্তির মশাই রোজ 1 কাপ চা খেয়ে তা আমার থেকে নিয়ে চলে যান। ট্রামে খবরের কাগজটা পড়ি, কিন্তু তাও কি নির্ঝঞ্ঝাটে পড়বার জো আছে? ঠিক পাশের লোকটারই তার খুব দরকার। স্যার, যদি কিছু মনে না করেন, কাইন্ডলি দিবেন একটা বাদা। বুঝুন তবে, আমি জানি আপনারা বলবেন, কেন দিলে কি ক্ষয়ে যাবে? না 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 না, হয়ে কারোরই কিছু যাচ্ছে না। কারণ এইদিকে আমি যে শ্রী অক্ষয়চন্দ্র শর্মা হয়ে বসে আছি। শুনছিলেন শ্রী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র রচিত ভদ্রতার ঝঞ্ঝাট। কেমন লাগলো আজকের গল্প তা অবশ্যই কমেন্ট করে জানান। গল্পটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। এইভাবেই আমার পাশে থাকুন। খুব তাড়াতাড়ি আপনাদের কাছে নতুন গল্প নিয়ে হাজির হব আমার গল্প বলা কাজে।